আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আমি একটু ঢাকা শহরে জ্যাম ট্যাম খেয়ে দৌড়ে ঝাপটে আসলাম। আচ্ছা, আমি একজন দুর্বল স্টুডেন্ট। আমার মতো দুর্বল স্টুডেন্টেরও কি ম্যাথমেটিক্স এর বিষয়ে ভাইয়া আমি ঠিক মতো বুঝতে পারি না ভাইয়া, কিন্তু কোনো দাড়ি কমা নাই, বুঝতেছি না লেখাগুলো ভাইয়া। কিন্তু আমি প্রতিদিন আপনাদের লাইভ ক্লাসে উপস্থিত থাকি। আমার মতো দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে আমি আপনার পরামর্শ চাই। লেগে থাক, এই যে প্রতিদিন উপস্থিত থাকিস, হতাশ হওয়া যাবে না, লেগে থাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। একটা সার্টেন টাইম ইনভেস্ট করার আগ পর্যন্ত, আমি কি গেঞ্জি উল্টা পড়ছি না? ঠিক আছে, একটা সার্টেন টাইম ইনভেস্ট করার আগ পর্যন্ত এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? যে যতক্ষণ দম ধরে থাকতে পারবে, ধৈর্য ধরে লেগে থাকতে পারবে, হি উইল বি দ্য উইনার এট দ্য এন্ড, ঠিক আছে? ওকে, চলো পড়াশোনা শুরু করি। আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। সো ক্লাসে আজকে দেখতে হবে গ্যাসের মোট গতিশক্তি, এটাকে আমরা ইকে দিয়ে প্রকাশ করব। গ্যাসের মোট গতিশক্তি সম্পর্কিত সমস্যা বলি, বাস্তব গ্যাসের সমস্যা, হোয়াট ইজ বাস্তব গ্যাস, হোয়াট ইজ আদর্শ গ্যাস, ডিফারেন্স কি, বাস্তব গ্যাসের বিচ্যুতি সমীকরণ, বিচ্যুতিকে আমরা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করব, এটাকে আরেকটা নামে ডাকে হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। আচ্ছা, ওকে, চলো বন্ধুরা, গ্যাসের মোট গতিশক্তি বলতে আসলে কি বোঝায় এটা আমরা অনেকেই বুঝি না। সেই জিনিসটা হচ্ছে, আমি একটা ছবি এঁকে দেখাই তোমাদেরকে। ধরো একটা গ্যাসের পাত্রে গ্যাস আছে। সো গ্যাসের পাত্রে তো অনেক গ্যাসের অণু আছে, কতগুলো আছে কে জানে, আছে আর কি, হইলো কিছু একটা আছে। তো এখন ঘটনা হইতেছে, প্রতিটা অণুর যে বেগ, প্রতিটা অণুর ভর তো একই, প্রতিটি অণুর ভর ছোট হাতের এম দিয়ে প্রকাশ করছিলাম, মনে পড়ে? প্রতিটি অণুর ভর ছোট হাতের এম। আর প্রতিটা অণুর বেগ তো আবার একই না, এক একজনের এক এক রকম বেগ, গতকালকেই বলছি। সো ধরো প্রথমটার বেগ হচ্ছে তোমার C1, এটার বেগ হচ্ছে C1, এটার বেগ হচ্ছে C2, এটার হচ্ছে C3, C4, এরকম। লাস্টেরটা তাহলে কত হবে? Cn হবে। সো এই অণুটার গতিশক্তি কত? এই অণুটার গতিশক্তি হচ্ছে হাফ, তোমরা জানো ওই যে গতিশক্তি সূত্র, m ইন্টু ভি স্কোয়ার, মানে এখানে হবে C1 স্কোয়ার প্লাস এটার কত হবে, হাফ ইন্টু m, তারপরে কত C2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে, হাফ ইন্টু m সি বড় হাতের এন স্কোয়ার, এই পর্যন্ত যাওয়ার কথা। এই টোটালটার যে সামেশন, এই টোটালটার যে সামেশন, এইটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যাসের মোট গতিশক্তি। এই সামেশনটাকে আমরা বলবো গ্যাসের মোট গতিশক্তি, যেটাকে আমরা ইকে দিয়ে প্রকাশ করতেছি। এবং সেই জিনিসটা যেহেতু বুঝতেই পারতেছো, আমাকে একটু বলো, এই সূত্র বাস্তবে প্রয়োগ করা সম্ভব কিনা? যে নিচের যে সূত্রটা, হাফ এম সি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম সি টু স্কোয়ার, এটা কি প্রয়োগ করা সম্ভব? সম্ভব না, কারণ ইনস্ট্যান্টলি গ্যাসের পাত্রে সবগুলা অণুর গতিবেগ আমরা আসলে আলাদাভাবে জানবো না, এটা টোটালি ইম্পসিবল। তো তখন ফিজিক্সের লোকজনরা খুব সুন্দর একটা সূত্র বানাইছে, সেটা হচ্ছে 3/2 nRT। এটা প্রমাণটা কিভাবে করে দেখাচ্ছি, এটা ফিজিক্সেও তোমরা পড়বা, বাট তারপর আমরা দেখাই দিব আর কি, সমস্যা নেই, ছোট্ট একটা প্রমাণ। সো চলো, আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে জানতাম পিভি ইকুয়ালস 1/3 mnc স্কয়ার, তাই না? আর এখানে আছে আবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানতাম পিভি ইকুয়াল টু nRT। সো লেফট সাইডে যেহেতু দুইটারই পিভি আছে, এটারও পিভি, আবার তোমার এইখানেও একটা পিভি আছে, তার মানে কি বলা যায়, সমীকরণ দুইটার রাইট সাইড নিশ্চয়ই সমান হবে। তাহলে বলা যায় অতএব, অতএব আমরা বলতে পারি তোমার যে nRT ইকুয়াল টু হবে 1/3 ছোট এম বড় এন সি স্কোয়ার। যে ক্ষেত্রে মনে রেখো সিটা কিন্তু কি গ্যাসের আরএমএস বেগ, বর্গমূল গড় বর্গ বেগ। আচ্ছা, তারপরের লাইনে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে তোমার এই যে 1/3, এটাকে কি দেখো তো এরকম লেখা যায় কিনা, 1/2 লিখলাম যদি আমি লিখতে ইচ্ছা করি আমি, তাহলে এখানে কি হবে, উপরে যাবে 2 আর নিচে আসবে কি বলতো 3। তাহলে দেখো এইটাকে কি এই বস্তু লেখা যায়, খেয়াল করে দেখেন তো, এই যে উপরের 2, এই নিচের 2 আর উপরের 2 কাটাকাটি, যেহেতু এখনো সেই 1/3 আছে, তাই না? আচ্ছা, লেখা যায়। ওকে, জাস্ট একটা সিম্পল ম্যাথমেটিক্যাল একটা মানে ট্রিক অ্যাপ্লাই করছি, আর কিছু না। সাথে থাকলো হচ্ছে ছোট হাতের এম, ইনটু থাকলো হচ্ছে সি স্কোয়ার, এটা লেখা যায় নিশ্চয়ই। ইনটু থাকবে হচ্ছে ওইখানে তোমার কি ছিল, এন, ওইটা ভুলে গেছি, এন থাকলো। আচ্ছা, এরপরে বাম পাশে কি থাকে আমাদের, এন আর টি থাকুক, সমস্যা নাই। এখন ভেবে দেখো তো ভাই, এইটুকু জিনিসকে কি বলা যায়, হাফ এম সি স্কোয়ার কে কি বলা যায়, হাফ এম সি স্কোয়ার কে কি বলা যায়, একটা অণুর গতিশক্তি, ওয়ান পিস অণুর। তাহলে এন দিয়ে যখন তুমি গুণ করবা, এন দিয়ে যখন তুমি গুণ করবা, সেটাকে আমরা কি বলতে পারবো বলেন তো? তাহলে আমরা বাম পাশে লিখতে পারি এনআরটি থাকলো
ইকুয়াল টু 2/3 ইন্টু, এখানে লেখা যায় একটি অণুর গতিশক্তি, গতিশক্তি ইন্টু হচ্ছে এন মানে কি ছিল, অণুর সংখ্যা, ইন্টু অণুর সংখ্যা, টোটাল অণুর সংখ্যা। তাহলে আমাকে একটু বলো তো, এই পুরো জিনিসটা একটা অণুর গতিশক্তি ইন্টু অণুর সংখ্যা, এটার মানে কি? মোট গতিশক্তি না, টোটাল সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে আমরা কি বলতে পারবো এরপরে? এরপরে আমরা বলতেছি হলো যে, দেখো এরপরে কি বলা যায়, তাহলে বলা যায় এনআরটি ইকুয়াল টু, এখানে থাকবে 2/3 ইন্টু হচ্ছে ইকে। এটা কি বলা যায়? ইকে বলতে বোঝাচ্ছি টোটাল কাইনেটিক এনার্জি। আচ্ছা, তারপরের লাইনে আমাদের কাজ হয়ে গেছে। ইকেটাকে রেখে এটাকে যদি ওপাশে পাঠাও তাহলে 3 উপরে যাবে, 2 নিচে নামবে। তাহলে লেখা যায় ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। তোমরা মনে হয় বোঝনি, বুঝেছো কি বন্ধুরা? ও আমার পরাণের কি হলো বন্ধুরে, এই যে কালারটা একটু চেঞ্জ করে দেই, সুন্দর লাগবে, নাইস। ইকুয়াল টু 3/2 এনআরটি। বুগসি, বুগসি, নাইস। সহজ জিনিস তো। চলো এবার আমরা একটু অঙ্ক টঙ্ক করি। তার আগে একটু বলে রাখি যে এখান থেকে অবজেক্টিভ প্রশ্নটা প্রায়ই আসে, এবং আমরা এটা গ্যাসের গতিতত্ত্বে পড়েছিলাম। এই জিনিসটা গতিতত্ত্বে পড়ছিলাম যে কোনো গ্যাসের টোটাল কাইনেটিক এনার্জি which is directly proportional to the temperature, কেলভিন টেম্পারেচার, হ্যাঁ, বা পরম তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক। সেই জিনিসটা কিভাবে আসে? গ্যাসের মোট গতিশক্তি ইকুয়াল টু 3/2 এনআর। সো যদি তোমার মোল নাম্বার ফিক্স থাকে, মোল সংখ্যা যদি তুমি অণুর সংখ্যা যদি বাড়াও কমাও না করো, তাহলে আরো তো কনস্ট্যান্ট 3/2 এনআর পুরোটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে টি এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। বুঝতে পারছস? আচ্ছা, ওকে। তাহলে এখন কি বলতেছে, যে বাংলায় কথাটা বলে দিছে, গ্যাসের মোট গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক, সরাসরি সমানুপাতিক। চলো অঙ্ক করি। 17°C তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত? খুব কঠিন, ওরে বাবা, এ কিভাবে করা যাবে, মরেই যাব। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার লেখা যাবে না, এখানে লিখতে হবে 3/2 এনআরটি। আচ্ছা, 3/2 থাকলো, এন এর মান কত লিখবো বলো বন্ধু? ছোট হাতের এন, ছোট হাতের এন মানে কি? নাম্বার অফ মোলস, কত মোল গ্যাস আছে, বলেই তো দিছে 1 মোল নাইট্রোজেন, 1 মোল। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 ইনটু আর এর মান কত লিখবো বলো দেখি বন্ধুগণ, কে পারবা? আমাদের ফর্মুলাটা ছিল ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। তো এখানে তোমার এই যে আর এর ভ্যালু, এই ভ্যালুটা কত হওয়া লাগে জানো? বলো কত হওয়াই লাগবে, মাস্ট। কেন 8.314 জুল পার মোল পার কেলভিন? কেন? বা কেন 0.0821? হুইচ ওয়ান? লজিক দেখাও, যুক্তি দেখাও। এসআই কেন? কেন এসআই বলো? যে কোনোটাই লেখা যাবে, একজন বলছে না যে কোনোটাই লেখা যাবে না, যে কোনো একটা লেখা যাবে। কারণ আমরা এখানে এনার্জি বের করতেছি। এনার্জির একক কি? এইটাকে যদি তুমি জুলে বের করতে চাও, জুলে বের করতে চাও রে বন্ধু, ডট হবে না, যাই হোক, আর এর মান অবশ্যই তোমার লিখতে হবে 8.314 জুল পার মোল পার কোল, পার কোল, প্রতি কোলে। বুঝেছো? তা নাহলে তুমি এখানে যদি 0.081 বসাও, ওইখানে কাজের একক কি আসবে মনে আছে? আমার বানাইন না একটা একক ছিল, ওই এককে দুনিয়ার কেউ হিসাব করে না, শুধু আমি একাই করি, মনে আছে? আচ্ছা, লিটার অ্যাটমসফিয়ার এককে আসবে, এককের নামই লিটার অ্যাটমসফিয়ার, পদ্ধতির নাম যা, এককের নামও তাই। আচ্ছা, তো এটা বলে দিলাম, খেয়াল রেখো। তাহলে এখানে আমাদের বসাতে হবে হচ্ছে, এখানে বসাতে হবে 8.314 ইন্টু টেম্পারেচার কত, 17°C মানে হচ্ছে 290 কেলভিন। আচ্ছা, তাহলে কত আসবে এখানে? কিছু একটা আসবে। এটা করার পরে যে জিনিস আসবে তারপরে লিখে দিবা এত জুল, এন্ড দ্যাট ইজ নাথিং বাট ইওর আনসার। এত ছোট ছোট এত সুন্দর সুন্দর অঙ্ক, সহজ। আচ্ছা, এবার বলতেছে 27°C তাপমাত্রায় 1 গ্রাম অণু অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এটা তোমরা করো এখনই, তাড়াতাড়ি আমার সামনে বসে করো, ফাস্ট।
1 গ্রাম অণু। এক গ্রাম অণু। তাহলে বলো আমরা কি লিখবো? ইকে ইকুয়াল টু 3/2 nRT। বলেন 3/2 তো থাকলো, এন এর মান কত বসাবো বলতে পারবা? এখানে কি বলছে দেখো, এখানে বলছে 1 গ্রাম অণু। তোমরা কি গ্রাম অণু টার্মটার মানে মনে আছে? আচ্ছা, আরাফাত রহমান বলতেছে W/M অ্যাপ্লাই করতে হবে, 1/32 অ্যাপ্লাই করতে হবে, 1000 কেজি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ তো কিয়ামতের আলামত। তন্ময় ঘোষ, তুই কি বললি? খেয়ে নেব আমি তোর গোশ। তন্ময় ঘোষ, আমি খেয়ে নেব তোর গোশ। আচ্ছা, যাহাদের মনে নাই তাহাদের জন্য আরো একবার বলে দিচ্ছি, কতিপয় টার্মের সাথে পরিচিত হইতে হবে। কখনো যদি এরকম লেখা থাকে গ্রাম মোল, MOLE, এর মানে কি বোঝায় মনে আছে? যদি কখনো এরকম লেখা থাকে, বাংলায় লেখে না নরমালি, গ্রাম অণু, এর মানে কি? যদি কখনো বলে গ্রাম পরমাণু, এর মানে কি? যদি কখনো বলে গ্রাম আয়ন, এর মানে কি? বলো, প্রতিটা অর্থ বলো। আচ্ছা, গ্রাম মোল মানে কি এটা তো পারার কথা। গ্রাম মোল, সিরাজুম মনিরা, গ্রাম মোল মানে শুধু মোল। যদি বলে 5 গ্রাম মোল, তার মানে 5 মোল, দ্যাটস ইট। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে সব একটা এক্স লাগাই। ধরো এখানে এক্স লেখা ছিল, এক্স গ্রাম মোল, এক্স গ্রাম অণু, বা আচ্ছা ধরো এটা ওয়াই, এটা ধরো জেড, এটা ধরো পি, হোয়াটএভার, কোন একটা নাম্বার আছে আর কি। তাহলে এক্স গ্রাম মোল যদি বলে তাহলে হচ্ছে এক্স মোল হবে। যদি তোমাকে এখানে বলে যে ওয়াই গ্রাম অণু, তার মানে কি? ওয়াই মোল অণু। যদি বলে জেড গ্রাম পরমাণু, তার মানে হচ্ছে জেড মোল। জেড মোল কি জানো? পরমাণু। পি গ্রাম আয়ন, তার মানে হচ্ছে পি মোল আয়ন। এই টার্মগুলোর সাথে পরিচিত হও, এরকম প্রায়ই বলবে। না না, 1 গ্রামে কত মোল আছে সেটা বোঝায় নাই, এটা একটা টার্ম, পুরোটাই একটা টার্ম। টার্ম বুঝো, ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড টার্ম, এই যে এই জিনিসটা গ্রাম অণু। আচ্ছা, সো এখন আমাদের কি হচ্ছে, তোমাকে বলছে 1 গ্রাম অণু অক্সিজেনে। সো 1 গ্রাম অণু মানে হচ্ছে 1 মোল, কিছুই না, এটা বোঝাচ্ছে 1 মোল। তাহলে এন এর জায়গায় বসবে হচ্ছে 1, আর এর মান কত? 8.314 বসাইতেই হয়। আর টেম্পারেচার কত? তো 27 মানে হচ্ছে 300 কেলভিন। এটা করিলে যাহা আসিবে, কিছু একটা আসবে, এত জুল, এটাই আনসার। বুঝছো? আচ্ছা, এরে বারবার বলতেছি যে 1 গ্রাম অণু, গ্রাম অণু একটা টার্ম রে বাবা, গ্রাম অণু একটা টার্ম। তোরে যদি বলে এরকম 5 গ্রাম অণু, এটা পুরোটা একটা টার্ম। এই পুরো টার্মটার মিনিং হইতেছে, কেমনে বুঝাই, এই পুরো টার্মটার মিনিং হইতেছে মোল। মোল অণু মানে সোজা কথা মোল, তার মানে হচ্ছে 5 মোল বুঝাবে। এটা বুঝতে হবে আর কি, এটা না বুঝে আন্দাজে ব্যাগর ব্যাগর করলে হবে না। অনেকেই আগডুম বাগডুম বলতেছে n ইকুয়াল টু 0 পয়েন্ট সামথিং, ওটা না, এটা খুবই ইন্টারেস্টিং জায়গা আর কি। আচ্ছা আসো এবার, 27°C তাপমাত্রায় একটি গ্যাসীয় অক্সিজেন অণুর গতিশক্তি নির্ণয় করো। এক পিস অক্সিজেন অণুর গতিশক্তি বের করতে বলছে, তাহলে এবার কি করা যায়? আমরা সূত্রটা কি লিখবো? ইকে ইকুয়াল টু 3/2 nRT। এরপরে বলেন কি লেখা যায়? 3/2 এর পরে কি লিখবো বলো? জারিফ পারছে, হুমায়রার হয় নাই, দেওয়ান পারে নাই, শাহেদ সিয়াম তো কি উল্টাপাল্টা বলতেছে, সায়েম হচ্ছে না, দুই একজনের হয়েছিল প্রথমে। একটি গ্যাসীয় অক্সিজেন অণুর, স্পষ্ট করে বলছে এক পিস অণুর। তো তাহলে আমরা এখন ছোট হাতের এন এর জায়গায় কি লিখতে পারি? সূত্রটা কি মনে আছে? বড় হাতের এন ডিভাইডেড বাই এন এ ইন্টু হচ্ছে আরটি। এই যে ছোট হাতের এন মোল সংখ্যার জায়গায় লিখছি বড় হাতের এন ডিভাইডেড বাই হচ্ছে এন এ। তারপরের কাজ হচ্ছে যেটা 3/2 থাকলো, এই বড় হাতের এন এর নাম্বার কত এখন বলো তো?
বড় হাতের এন এর জায়গায় কত বসাবো, 1 ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ইনটু হচ্ছে আর এর মান তো জানো তোমরা, যা জানো এটা লিখবা, ইনটু হচ্ছে টি টেম্পারেচার কত 300 কেলভিন। এটা করলে যা আসে তাই 1 বাই এন এ। অথবা আর এক কাজ করতে পারো, অথবা আর এক রাস্তা খোলা আছে, সেই রাস্তাটা হলো খুবই সহজ। তুমি ই কে বের করো আন্দাজে, মানে আন্দাজে না, আরামসে ই কে বের করো। ই কে ইকুয়াল টু তুমি লেখো 3/2, এটা হচ্ছে অথবা অন্যভাবে করা যায় 3/2 ইন্টু এন এর মানটা 1 বসাও ইন্টু আর টি। এই পুরোটা বসানোর পরে যা আসে কিছু একটা তো আসবে, এত জুল। এটা কি আসছে জানো, 1 মোল অণুর গতিশক্তি আসছে। তাহলে প্রতিটা অণুর কত হবে, 1 মোল মানে কয়টা, অ্যাভোগাড্রো সংখ্যক না, তাহলে প্রতিটা অণুর, অতএব একটি অণুর একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি হবে হচ্ছে তোমার ওই যে ইকেটা আসবে তাকে ভাগ করা লাগবে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, তাহলে পাওয়া যাবে এত জুল, সেম আনসারই আসবে। বুঝিয়াছো? 1 মোল অণুর বাইর করছো তুমি, আগে মাথা ঠান্ডা করে 1 মোল অণুর বাইর করছো, করার পরে এই যে এনার্জিটা আসছে এটা তো 1 মোল অণুর, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর, তাহলে প্রতিটি অণুর কত হবে শোনা, ওই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝছো? আচ্ছা, এন বাই এন এ কেন হলো, এই শাহ আক্তার বাবুরে, মোল সংখ্যা বের করার সূত্রগুলো তো আমরা শিখছিলাম, শিখছিলাম না? কি কি শিখছিলাম দেখি মনে আছে কিনা। আমরা শিখছিলাম যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম লেখা যায়, আবার এন ইকুয়াল টু আমরা লিখতে পারি পিভি বাই আরটি গ্যাসের জন্য, আবার এটা ইকুয়াল টু লিখতে পারি ভিএল বাই 22.4 9 10 এ শিখছিলা। এটা ইকুয়াল টু লেখা যায় বড় হাতের এন ডিভাইডেড বাই হচ্ছে এন এ ইনটু হচ্ছে, সরি ইনটু না, এইটাকে আবার লেখা যায় সি ইনটু ভিএল। এই সূত্র তোমরা এখনো দেখো নাই যদিও, যাই হোক মোল সংখ্যাকে অনেক ভাবে লেখা যায়। ঠিক আছে, গ্যাস হইলে এটা, এটা হচ্ছে তাহলে তোমার গ্যাসের জন্য সূত্র, এটা হচ্ছে গ্যাসের সূত্র। ও গ্যাসের সূত্রটা একটা না, এই বলো তো গ্যাসের সূত্র, এই দুইটা হচ্ছে গ্যাসের জন্য। আর এটা হচ্ছে পিস সংখ্যা নিয়ে কথা বলতে গেলে, এটা হচ্ছে ভর নিয়ে কথা বলতে গেলে, এটা হচ্ছে মোলারিটি নিয়ে কথা বলতে গেলে। ঠিক আছে, হ্যাঁ এসভি এসভি এসভি, তোমরা যেটাকে এস দিয়ে বলতেছো এটাকে আর বইলো না, এস দিয়ে ইন্টারমিডিয়েটের দ্রাব্যতা প্রকাশ করা লাগবে। দ্রাব্যতার নাম শুনছো, সলিউবিলিটি বলে। সো এস দিয়ে যেহেতু সলিউবিলিটি প্রকাশ করব, সো মোলারিটিকেও যখন এস দিয়ে প্রকাশ করবা তখন তোমার প্রচুর ভুল হবে, প্রচুর পেঁচায় যাবা, উল্টা পাল্টা লাগবে আর কি। ঠিক আছে, সো এই জন্য মোলারিটিকে আমরা সি দিয়ে প্রকাশ করি, এটাই বেটার। 9 10 যা করছো সব ভুলে যাও, একদম বাকডুম। এস এম বি বাই 1000, কি একটা অবস্থা, এস এম বি, এস এম বি কি, এস এম বি এস এম বি, এস এম বি বোঝো না, এস এম বি এস এম বি এস এম বি, এস এম বি, এই শ্যাম্বা শ্যাম্বা শ্যাম্বি করতেছে গরু। বাবা শুধু এইখানে না, যত জায়গায় গতিশক্তির ব্যাপার আছে সব জায়গাতে 8.314 হবে। আচ্ছা, 298 কেলভিন তাপমাত্রায় 100টি সালফার ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি কত, এটা করলে আরো খোলাসা হবে। সো ইকে ইকুয়াল টু আমরা কি জানি 3/2 এনআরটি। সো এন এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে বড় হাতের এন ডিভাইডেড বাই হচ্ছে এন এ ইনটু হচ্ছে আরটি। আচ্ছা, এবার মান বসাই, 3/2 থাকলো, বড় হাতের এন এর মান কত, 100টি অণু, তাহলে লেখা লাগবে এবার আমাদের 100 ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর এর মান লেখা লাগবে 8.314, আর টেম্পারেচার হচ্ছে কত 298 কেলভিন। এটা করলে যা আসে তাই आंसर। বুঝিয়াছো বন্ধুরা? এস এম বি মানে সাইয়েদ মেরাজ বিল্লাল, কি ক্রিয়েটিভ দেখো, এস এম ভি, ও গরু তো সূত্র জানা না রে, এস এম বি না এস এম ভি, সেম বি। বুঝেছো আগের অঙ্কটা নাকি বোঝো নাই? আচ্ছা, 298 কেলভিন তাপমাত্রায় একটি কার্বন ডাইঅক্সাইডের অণুর গড় গতিশক্তি কত, আর কয়বার করবো রে ভাই, একটা অণু বললেই কি করা লাগবে, ওই যে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, আচ্ছা চলো বন্ধু, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি মোল হিলিয়াম ও জেননের মোট গতিশক্তির পার্থক্য বের করো। প্রতি মোল মানে 1 মোল আর কি, প্রতি মোল হিলিয়াম আর জেননের মোট গতিশক্তির পার্থক্য বের করো। পার্থক্য তুমি বাইর করো, আমি বলে দিতেছি এখনই। ডেল্টা ই কে বাইর করতে বলছে তাই না, দুইটার ই কে বাইর করবা, করে পার্থক্য বাইর করবা। ডেল্টা ই কে কত জানো, শূন্য আসবে, এটাই উত্তর, যাও বাড়ি যাও। গ্যাসের গতিশক্তি কিসের উপর নির্ভর করে বলো তো, আণবিক ভরের উপরে না, গতিশক্তি নির্ভর করে শুধুমাত্র কেলভিন টেম্পারেচারের উপর। সো দুইজনের টেম্পারেচার যেহেতু একই আর মোল নাম্বারও তো একই,
মানে ইকে এর সমীকরণ কি, ইকে ইকুয়াল টু 3/2 nRT, আর তো এমনি কনস্ট্যান্ট, সো nRT এর উপর ডিপেন্ড করে। এখন মোল নাম্বার যদি সেম থাকে আর টেম্পারেচার যদি সেম থাকে, ও দুনিয়ার যে কোনো গ্যাস হোক, টোটাল কাইনেটিক এনার্জি একই থাকবে। অ্যাকচুয়ালি হয় কি, একটা ভারী অণু চিন্তা করো যেটার ভর হচ্ছে m1, আর একটা ছোট অণু চিন্তা করো যার ভর হচ্ছে m2। সো যদি এমন হয় যে m1 ইজ গ্রেটার দ্যান m2, তখন যেটা হয়, দুইটাকে যদি একই টেম্পারেচার রাখা হয়, এরও টেম্পারেচার টি এরও টেম্পারেচার টি, তখন যেটা হবে এর যে ইকে আর এর ইকে সমান হবে, ইকে দুইটা সমান হয়, বুঝিয়াছো? ইকে সমান হওয়ার ফলে কি হবে, এর ইকে মানে কি হাফ m1 c স্কয়ার, মানে c1 স্কয়ার, আর এর ইকে কি হবে হাফ m2 c2 স্কয়ার। খেয়াল করে দেখো, যেহেতু তোমার এর ম্যাস কম, এই সরি এর ম্যাস বেশি, এটার ম্যাস বেশি, তাহলে ভেলোসিটি হবে কম, আর এর যেহেতু ম্যাস কম, তাহলে ভেলোসিটি হবে হচ্ছে বেশি। ভেলোসিটি উইল ভ্যারি টেম্পারেচারের সাথে সাথে, কিন্তু টোটাল যে কাইনেটিক এনার্জি, টেম্পারেচার যদি একই থাকে, ও সারা জীবনই একই। তোরা কি বুঝছিস আমার কথা? খুবই মজার পয়েন্ট কিন্তু, ডেলিকে জিরো। দুইটি গ্যাসের গড় গতিশক্তির মান সমান হয় যদি, বলো কি হইলে? আণবিক ভর সমান হওয়া লাগে? নট নেসেসারি। টেম্পারেচার যদি সমান হয়, টেম্পারেচার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাঁসের চিত্রে ক্লোরিন গ্যাসের গতিশক্তি কত? ফাঁসের চিত্রে কি আছে? 10 গ্রাম ক্লোরিন গ্যাস 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। 10 গ্রাম মানে কি, এখান থেকে আমাদের কি বের করে নিতে হবে? মোল নাম্বার। মোল নাম্বার ইকুয়াল টু কত? 10 ডিভাইডেড বাই 71, এত মোল। বুঝছো তো? ক্লোরিনের মোলার ভর 71 গ্রাম পার মোল। আচ্ছা, তাহলে এখন আমাদের কি হবে? এটা কিছু একটা হবে আর কি, আমি জানি না। যাই হোক, গতিশক্তি বের করতে পারবা তোমরা এটার বাকি অংশটুকু। ইকে ইকুয়াল টু 3/2 nRT। তাহলে এখন আমরা কি করব? 3/2 থাকলো, মোল নাম্বারের জায়গায় লিখবো 10/71, আর এর মান লেখা লাগবে 8.314, আর টেম্পারেচার লেখা লাগবে 20 মানে কত? 293 কেলভিন। এটা করলে যা আসে তত জুল। দ্যাট ইজ ইওর আনসার। বুঝিয়াছো? এটা বুঝি নাই কেন? বুঝি নাই বন্ধু, এখানে লেখা ছিল শোনা 10 গ্রাম। তো 10 গ্রাম ক্লোরিন গ্যাস মানে কত মোল গ্যাস? উই জাস্ট ফাউন্ড ইট আউট এট ফার্স্ট। প্রথমে ওই মানটা বের করে নিবা, যে 10 গ্রাম ক্লোরিন মানে W/M অ্যাপ্লাই করে মোল সংখ্যাটা আমরা বের করে নিয়েছি। বুঝছো? 71 কেন হলো? এটা একটা ভালো প্রশ্ন করছো, এটা একটা ভালো প্রশ্ন করছো যে কেন 71। খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্নগুলোই করবা। আর ক্লাস 9-10-এ থাকতে কি মশা মাছি মারছো না? হ্যাঁ, ইভেন তোমাদের যখন ওই ফাউন্ডেশন কোর্স দিছি তখনও তো বলছি কেন 35.5 কে 2 দিয়ে গুণ করা লাগবে। ক্লোরিন গ্যাস পারমাণবিক ভর 35.5। আরে কি এর শর্ট সিলেবাস? এগুলো শর্ট সিলেবাস, ফুল সিলেবাসের ইফেক্ট না। শোন, শর্ট সিলেবাসে পড়েও অনেকে আছে, আমরা যারা ফুল সিলেবাসে পড়ছি আমাদের চেয়ে অনেক বেশি জানে, অনেক বেশি স্মার্ট। বিকজ কি জানো, ওর শেখার প্রতি আগ্রহ আছে, শেখার প্রতি নেশা আছে, ও নিজে শিখে নিছে। কি এর শর্ট সিলেবাস, কি এর ফুল সিলেবাস? দূর বেটা, শেখার জিনিস শিখে ফেলি। বইটা তো আছে, আজকে করোনা না থাকলে তো কি হইতো, ওগুলো পড়াই লাগতো। আর করোনা গেছে সেই 1900 সালে, বাংলাদেশে এখনো করোনা চলে। মাঝে মধ্যে দেখি কিছু বলাবেন মাস্ক করে ঘুরে বেড়ায়, আমার দেখে খুব হাসি আসে। আমি তখন বলি যে আমারও একটা মাস্ক কিনে দে। কেন? ওই মাস্ক পরে আমি মাস্কের নিচে হাসি যে কি গরু ছাগল, অদ্ভুত ব্যাপার। এই অঙ্কটা আমার নিজের বানানো একটা অঙ্ক, এটা তোমরা নিজেরা একটু সলভ করো, দেখি পারো কিনা। ডং করে ডং। তাড়াতাড়ি, আজকের ক্লাস অনেক দ্রুত শেষ হয়ে যাবে, টপিক অনেক কম। গতদিনও যে টান একটা দিছি রে তোদের, এটা বেসিক্যালি হওয়ার কথা ছিল 11 নম্বর ক্লাসের টপিক, টাইম না উঠে আসছে 10-এ। সিজিএস আর কত হবে? সুদীপ গোস্বামী বলছো, গোস্বামী, গোস্বামী, গোস্বামী বন্ধু। সিজিএস আর হবে কত? 8.314 × 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। তুমি আমার একক রূপান্তরের ক্লাসটা একটু কষ্ট করে দেখে নাও, তোমার জীবন অনেক সুখের হবে, শান্তিতে হবে। আমরা একটা ভালো বৌমা পাবো, আমাদের ঘর আলোয় ভরে উঠবে। ঠিক আছে? আর তা নাহলে তুই যে গোস্বামী, গোয়ের স্বামীর পর্যায়ে আসোস, এইভাবে থাকিস না, মানুষের স্বামী হ। তুই হারতেছিস কেন? মায়ের খাবে কিন্তু রাইচুল। তোর জন্য একটা লক্ষ্মী দেখে আমরা মেয়ে খুঁজে নিয়ে আসবো, দাঁড়া। আমি একটু ব্যস্ত, আমি একটু শান্ত হয়ে নেই। আর তোর নানিকে বলবে আমাকে মিস কল না দিতে রাইতে বেরাইতে। যে ড্যানিয়েল ভাই আছে, ওনারকে ফোন দিতে বলবি। আচ্ছা,
গ্রাফের ঢাল কি? সাইয়েদ, সুন্দর একটা প্রশ্ন করছো শোনা, যে গ্রাফের ঢাল আবার কি? ওয়াও, অস্থির। এই কথাগুলো শোনার জন্যই কিন্তু কি বলো আমার জন্ম হয়েছে, যে ক্লাসে আমি এত সুন্দর সুন্দর অঙ্ক বানায় নিয়ে আসবো, আর পোলাপান আমার বলবে গ্রাফের ঢাল। গ্রাফ তো শুনছি, কিন্তু গ্রাফের কি ঢাল আবার কি? রাইসুল ভাইকে দেখবা, রাইসুল নিজেও কিন্তু একসময় আমার স্টুডেন্ট ছিল, এখন আমাদের শিক্ষতে অপারেশনস এক্সিকিউটিভ হিসেবে আছে। খুবই স্মার্ট ছেলে, কিন্তু ওর নানির সমস্যা আছে, এই জন্য আমি ওর সাথে কথা বলি না, একদম না। কই এককের ক্লাসটা কই পাবো স্যার? মারাত্মক সুন্দর প্রশ্ন। এককের ক্লাসটা রাইসুলের নানির কাছেও আছে, রাইসুলের নানি প্রচুর ফেসবুক ব্যবহার করে, তোমরা আমাদের গ্রুপে একটা পোস্ট দিলেই পেয়ে যাবা এককের ক্লাসটা, অথবা আমাদের পেজে ইনবক্সে নক করো, পেজের ইনবক্সে। আচ্ছা করো। কার্বন ডাইঅক্সাইডের কিছু স্যাম্পল নিয়ে, নমুনা নিয়ে, মানে তুমি জাস্ট এক বাক্স কার্বন ডাইঅক্সাইড নিছো, নিয়ে সেইখানে আমরা ইকে ভার্সেস টি এর গ্রাফ আঁকছি। মানে কি, টেম্পারেচার শিফট করতে থাকলে তো ইকে পাওয়া যাবে নতুন নতুন এক একটা, তাই না? তাহলে ওটার একটা গ্রাফ যদি আমরা আঁকি কেমন হবে দেখতে? ওটার গ্রাফটা মোটামুটি এরকম দেখা যাবে আর কি, হইলো কিছু একটা। বাহ কি সুন্দর হইছে, আরে দূরও। এই যে একটা এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। এখন আমাদের গ্রাফটা কি আঁকছে, ইকে ভার্সেস টি। সো আমরা একটা সমীকরণ কি জানতাম, ইকে ইকুয়াল টু 3/2 nRT। আমাকে একটু বলো কাকে ওয়াই অক্ষে রাখবো আমরা? ইকে কে রাখবো নাকি টি কে রাখবো? কাকে ওয়াই অক্ষে রাখবো বলো, বলো বলো বলো। টি কে রাখবা, আর কেউ বলতেছে ইকে কে রাখবো। আচ্ছা এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা আসলে ডিপেন্ড করে এই সমীকরণের চেহারার উপরে। দেখো আমাদের যে পরিচিত সমীকরণ, যেটার গ্রাফ আমরা আঁকতে পারি, সেই সমীকরণে ওয়াই ইকুয়াল টু থাকে হচ্ছে এম এক্স প্লাস বা মাইনাস সি। কখনো প্লাস সি থাকতে পারে, কখনো মাইনাস সি থাকতে পারে, ঠিক আছে? তো এখন যে একা একা থাকে আমি তাকে বলি ওয়াই। তাহলে একা একা বসে আছে কে বলো তো? ই কে। তাহলে এটাকে তুমি রাখবে ওয়াই অক্ষে। তাহলে টিকে কোথায় রাখতে হবে? টিকে রাখতে হবে হচ্ছে এক্স অক্ষে। বুঝেছো? তাহলে এবার বলো এই পুরো জিনিসটা কি হলো? এটা এই যে 3/2 nr, এই পুরো জিনিসটাকে আমাদের কি বলে রাখতে হবে বলো তো? এইটাই হচ্ছে তোমাদের স্লোপ এম। এই যে এম হচ্ছে স্লোপ, স্লোপ মানে বাংলায় কি বলে? ঢাল। স্লোপ হচ্ছে ঢাল, বুঝতে পারছো? আচ্ছা ওকে। এখন তাহলে ঘটনা হচ্ছে যেটা, এই যে সমীকরণটা, এটা আসলে কি নির্দেশ করতেছে বলো তো? এদিকে থাকবে টি, আর ওইদিকে থাকবে হচ্ছে ইকে। বলো এটা কেমন গ্রাফ নির্দেশ করতেছে? সরল রেখা নাকি বক্ররেখা? কোনো সরল রেখা, স্ট্রেট লাইন। এখন কেমন স্ট্রেট লাইন? এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। ওয়াই ইকুয়াল টু mx টা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ। এখন এই মূল বিন্দুগামী সরল রেখাটা আমি ধরো এটা আঁকলাম, এই রেখার ঢাল কত হবে বলো? এই রেখার ঢাল হবে হচ্ছে 3/2 nr। এই যে হচ্ছে ঢাল, এই জিনিসটুকু তোমার নিজের একটু বের করে নিতে হবে, যে এটা স্লোপটা কত, 3/2 nr। তাহলে আমরা একটা কথা কি বলতে পারি? অতএব প্রশ্ন মতে, গ্রাফটা আঁকলাম, আঁকার পরে লিখবা প্রশ্ন মতে 3/2 যে nr, ওইটার মানই হচ্ছে কত? 105, 105। তাহলে এখান থেকে আমরা কি করব, n এর জায়গায় কি লেখা যাবে আবার? w ডিভাইডেড বাই m। আর r তো এখানে ছিল, সেই r টা ওই পাশে চলে গেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এটা ইকুয়াল টু থাকবে হচ্ছে 105 ইনটু হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 3, নিচে হচ্ছে আবারও r, আর এই উপরে, আচ্ছা উপরে কিছু না, থাকুক এই অবস্থায়। এখন এই m দিয়ে যদি ওপাশে গুণ করে দাও তাহলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু এই অঙ্কে এখনো ক্যাচাল বাকি আছে। কি ক্যাচাল বলতে পারবা? বলো দেখি কি ক্যাচাল ঝামেলা বাকি আছে। ডাব্লিউ ইকুয়াল টু এটা হবে হচ্ছে 105 ইনটু 2 মানে 210, একবার লিখে দিই 210। তারপরে হচ্ছে 3 তো 3, আর এর মান বসাবো 8.314। বলো তো এখনো কি ঝামেলা আছে? এম এর মান কত লিখবো বলেন? এম এর মান কি লিখবো? 44 আসিফ বলছে, আর ইফতেখারুল ইসলাম বলতেছে 44 ইন 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা এখানে যেটা বসাইতে হবে সেটা হচ্ছে 44 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা না বসালে অঙ্ক হবে না। এটা বসানোর পরে যে একক, যে আনসারটা পাবা ডাব্লিউটা, ওই ডাব্লিউটা কোন এককে পাবো বলো তো? মানে কোন এককের কোন এককে হিসাব করে বেরোবে ডাব্লিউটা? কেজিতে। এত কেজি। এখন কয়েকজন প্রশ্ন করতেছে কেন এরকম করলাম? কারণটা হচ্ছে বাবুরে,
তুই এই দিকে তাকায় দেখতো এটা কি একটা হোমোজেনাস ইকুয়েশন নাকি নন হোমোজেনাস ইকুয়েশন? ডেফিনেটলি এটা একটা নন হোমোজেনাস ইকুয়েশন। যদি নন হোমোজেনাস হয় তাহলে সবগুলো রাশির মান হয় এসআই পদ্ধতিতে বসাইতে হবে, নইলে লিটার অ্যাটমোস্ফিয়ারে বসাইতে হবে। এখন এখানে আর এর মানটা কেন এসআই পদ্ধতিতে বসানো হলো, কারণ আমরা এখানে এই কাজ টাজ নিয়ে কাজ করছি, এনার্জি নিয়ে। বাম পাশেটা তো এনার্জি ছিল, তাই না, কাইনেটিক এনার্জি। তো এখানে যদি আর এর মান এসআই পদ্ধতিতে বসাও, তাহলে এখানেও ভরটা কিসে বসাতে হবে, মানে গ্রাম পার মোলে বসানো যাবে না, এটা বসাইতে হবে হচ্ছে কেজি পার মোলে। এই ওদের হেডফোন মাইক্রোফোন এই কাঁপতেছে দেখো। আচ্ছা, এখান থেকে যে ডাব্লিউ আসবে দ্যাট ইজ ইয়ার আনসার, যেটা আসবে হচ্ছে কোন এককে, কেজিতে। ঠিক আছে, ওকে। বাস্তব গ্যাস কাকে বলে তোমরা এটা একটু পড়ো। আমরা একটা ব্রেক দিচ্ছি, কারণ এরপর আমাদের একটা ম্যারাথন যাইতে হবে আর কি। আমি তোমাদেরকে একটা 5 মিনিটের ব্রেক দিচ্ছি, ঠিক আছে? 5 না, যাও 7 মিনিটের একটা ব্রেক। 7 মিনিট ব্রেক। ব্রেক বানান তো বিআর এ কে, এই ব্রেক তো অন্য জিনিস। BREAK ব্রেক। টাটা।
ওকে, চলো বন্ধু, এখন একটা গল্প শুনতে হবে। সে গল্পটা হচ্ছে তোমার, আমাকে শাহির ভাই বলছিল, আরিফ তুমি শিখতে আসো, খুব ভালো ভালো স্টুডেন্ট পাবা, খুবই আদর্শ বাচ্চা কাচ্চা পাবা, এদেরকে তুমি যতটুকু বকা দিবা অতটুকুই ভয় পাবে, এদেরকে তুমি যতটুকু পড়তে বলবা ওরা অতটুকুই পড়বে, এরা খুব লক্ষ্মী। সো এইটাকে আমি বলি, আমরা সবাই বলি আদর্শ স্টুডেন্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, বাস্তবে কাউকে এরকম পাওয়া যায় নাই, কাউকে না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। বরং বাস্তবে আমরা যাদেরকে পাইছি তাদের ক্ষেত্রে দুই ধরনের পোলাপাইন পাইছি। এক ধরনের পোলাপাইনকে ঝাড়ি দিলে বেশি ভয় পায়, অর্থাৎ ধরো আমি একটা বকা দিছি, এই তুই পড়িস না কেন, আমার এই ঝাড়ির ওজন অনুযায়ী আমার ক্যালকুলেশন বলে যে ওর ঠিক 3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ার কথা, পরে ঘুমায় যাওয়ার কথা, পরের দিন আবার 3 ঘন্টা পড়ার কথা। কিন্তু এই ঝাড়ি খাইয়া সে ডরের ঠেলায় 3টা হাসপাতাল বুকিং দিছে, যে কোনো হাসপাতালে যদি এমন হয় সিট না পাই, বেশি ডরায় গেছে, গায়ে জ্বর আসছে তার। আবার কারো কারো ক্ষেত্রে এমন হয়েছে যে আমি বকা দেওয়ার পরে, তার তো 3 ঘন্টা পড়ার কথা ছিল, সে করছে কি জানো, 1 ঘন্টা পড়ছে, আর বাকি 2 ঘন্টা ধরে শুধু বকে, লোকটা কেমন, মরি যাবে কয়দিন পরে, অথচ এখন এরকম করতেছে, মরে গেলে মাটি দিবে কে, আমরাই তো দিব। মানে ব্যাপারটা বোঝো নাই, দুই ধরনের বাস্তবে পোলাপাইন পাওয়া গেছে। সো আদর্শ বলে যাদেরকে ভেবেছিলাম, এরকম কোনো পোলাপাইনই আমরা পাই নাই। এই সেম সমস্যাটা আমরা গ্যাসের ক্ষেত্রে ফেস করি। গ্যাসের যে সূত্রগুলো ছিল, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলো অনেক বেশি আইডিয়ালাইজড কন্ডিশন ধরে প্রমাণ করা, বিশেষ করে বয়েলেরটা। আর এই বয়েলের সূত্র বা এই আইডিয়াগুলো কোত্থেকে আসছে, গ্যাসের গতিতত্ত্ব থেকে আসছে। তো গ্যাসের গতিতত্ত্বে বিশেষ 2টা ভুল ছিল, যে 2টা ভুল নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো অনেক ডিটেইল। জাস্ট আপাতত শুনে রাখো, তোমাদেরকেও আগে বলছিলাম, আয়তন ত্রুটি একটা ছিল, একটা ছিল চাপ ত্রুটি। সো এই ত্রুটি 2টা থাকার কারণে, কনসেপচুয়াল মিস্টেক থাকার কারণে আমাদের যেটা হয়েছে, যে সূত্রগুলো আমরা বানাইছি গ্যাসের জন্য, সেই সূত্রগুলো ঠিকঠাক মতো কাজ করে না বাস্তবে। অর্থাৎ তুমি ওই যে পিভি ইকুয়াল টু এনআরডি যে ফর্মুলাটা বানাইছিলা, সেই ফর্মুলাটা ঠিক মতো কাজ করে না। এই যে পিভি ইকুয়াল টু এনআরডি ফর্মুলাটা মেনে চলে না। এই ধরনের গ্যাসকে আমরা বলতেছি বাস্তব গ্যাস। অর্থাৎ শাহির ভাইয়ের কথা পোলাপাইন মেনে চলতেছে না, এই ধরনের পোলাপাইন গুলাকে আমরা বলতেছি বাস্তব পোলাপাইন। আর আদর্শ পোলাপাইন কারা, ওই যে কি বলে, আমার মনের কল্পনায় যে পোলাপাইন ছিল, শাহির ভাইয়ের কথা অনুযায়ী, যে আসলে এই ধরনের পোলাপাইন পাবো যাদেরকে যতটুকু পড়তে বলি অতটুকুই পড়বে, বাকিটা তারা খেলাধুলা করবে। কিন্তু ওই টাইপের পোলাপাইন আসলে বাস্তবে পাওয়া যায় না, বুঝতে পারছো ব্যাপারটা এরকম আর কি। তাহলে কি বলছে, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র মেনে চলে, দেখছো কি বলছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, ওই 3টা সূত্র দিয়ে তো আমরা এটাকে বানাইছি, চলে না। এবং যাদের আয়তনের উপর অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীল, তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। এই লাস্টের কথাটা এখন বুঝবা না, লাস্টের কথাটা পরে বুঝবা আর কি, যে আয়তনের উপরে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে মানে কি, এটা পরে বুঝবো আমরা। সো বাস্তব গ্যাস সমূহ সোজা কথায় বলা যায়, পিভি ইকুয়াল টু এনআরডি যে ফর্মুলাটা, এটা ঠিকমতো মেনে চলে না। পিভি ইকুয়াল টু এনআরডি এই ফর্মুলাটা ঠিকমতো মেনে চলে না। সো এই কথাটার মানে কি, যে পিভি ইকুয়াল টু এনআরডি ফর্মুলাটা মেনে চলে না, সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার কাছে একটা গ্যাসের পাত্র আছে, এইটা। সো এই গ্যাসের পাত্রে তোমার, এটা একটা গ্যাসের পাত্র, ভালো কথা। এই গ্যাসের পাত্রে কিছু গ্যাস আছে, গ্যাসের অণু এই আছে আর কি, কিছু গ্যাসের অণু আছে, কয়টা আছে কে জানে, আছে আর কি। এখন এই পাত্রের তুমি, এর ক্ষেত্রে তুমি পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার মানে কি, মানে হচ্ছে প্রেসারের ভ্যালুটা তুমি এখানে একটা ব্যারোমিটার ঢুকাও, এই ব্যারোমিটারের রিডিং নিয়ে এখানে বসাও, যে চাপটা পেলে ওইখানে, ওই চাপটাকে আমরা কি চাপ বলবো বলো তো, বাস্তব চাপ নাকি আদর্শ চাপ, কোন চাপ, কেমন চাপ? ওইখানে যদি আমরা একটা ব্যারোমিটার লাগায় প্রেসার ক্যালকুলেট করি, প্রেসার মেজার করি, তোমাদেরকে আমি ভিডিও দেখাইছিলাম, বাস্তব চাপ, বাস্তব রিয়েল লাইফে যে চাপটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো বাস্তব চাপ। তাহলে পিটাকে বসালাম বাস্তব জীবন থেকে নিয়ে, ভলিউমটা বাইর করা তো কোনো ব্যাপারই না, একটা দর্জির ফিতা হইলেই মাপা যায় যে আয়তনটা কত গ্যাসের, তাই না?
সিলিন্ডার আকৃতির পাত্র হইলেও মাপা যাবে, ঘনক আকৃতির পাত্র হইলেও মাপা যাবে, ওটা কোনো ব্যাপার না। তো আমরা ভিটাকে নিয়ে ঠিকঠাক মতো বসালাম। ধরো মোল সংখ্যাও তুমি জানো, কিভাবে জানো? গ্যাসের পাত্রের মধ্যে কোন গ্যাস আছে এটা তুমি জানো, মিথেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হোয়াটএভার দ্যাট ইজ। তার ভর যদি তুমি বের করো তাহলে W/M করে কি পাবা? এন এর মানটা পেয়ে যাবা। আর এর মান তোমার মুখস্থ থাকার কথা, যদি না থাকে আমাকে ফোন দিও, 2টা গালি দিব, তারপরে বলে দিব। তাহলে সবই পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ধরো তুমি হিসাব করে টেম্পারেচারের মানটা বাইর করলা, যে দেখি টেম্পারেচারের মানটা কত আসে। তো এখান থেকে যে মান আসবে, বাস্তবে এখানে যদি একটা থার্মোমিটার ধরা হয়, ধরো এখানে আমি একটা থার্মোমিটার ধরলাম, এই যে একটা থার্মোমিটার, এই থার্মোমিটার রিডিং এর সাথে কি মিলে যাওয়ার কথা না এই সূত্রটা? তাহলে এই সূত্র বানায় লাভ কি তোমার? আমার কথা বুঝছো? মিলে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে আসলে মেলে না। এই জন্যই আমরা বলে থাকি যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল, এই সমীকরণ মেনে চলে না। অর্থাৎ তাদের সমীকরণের লেফট সাইড এর যে মান আর রাইট সাইডের যে মান, এই মানগুলো সমান হয় না। অথবা তুমি আর এক কাজ করতে পারো, সেটা হচ্ছে টেম্পারেচারের মান বাইর করার দরকার নেই। টেম্পারেচারের মান তুমি বাস্তবে একটা থার্মোমিটার ধরে যেটা পাইছো, ওটাকে কেলভিনে কনভার্ট করে এখানে বসাও। বসানোর পরে দেখবা সমীকরণের লেফট সাইড আর রাইট সাইডের ভ্যালু সমান হচ্ছে না। এটাকে আমরা বলে থাকি যে আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের, সরি, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের যে সমীকরণ, এটা মেনে চলে না। তোমরা কি বুঝছো আমার কথা? হ্যাঁ, ওইটাই বলতেছি। বিচিত্র তুমি যেটা বললা যে আর এর মান তো আসলে আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য ছিল, ওইটাই বলতেছি যে আদর্শ বলে এক ধরনের গ্যাস আছে যেটা আমাদের কাল্পনিক গ্যাস। ওই যে বলেন, একটা গান আছে না, ওই হিন্দি কি জানি, মেরে স্বপ্ন কি রানী কাব আয়েগি তু, তো ওই রকম আর কি। এই স্বপ্ন কি রানী মানে স্বপ্নের রানী কোনোদিন আসবে না তোমার বাস্তব জগতে আর কি, বুঝছো না? ঘটনাটা হচ্ছে এরকম আর কি, স্বপ্নের রানী স্বপ্নেই বসে থাকবে আর কি, বসে থাকবে না কি নাচতেছে কে জানে, যাই হোক। সো এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ হ্যাঁ, রাফি যেটা বললা ডিফারেন্স কি অনেক বেশি হয় কিনা, হ্যাঁ ডিফারেন্স ভালোই হয় আর কি। আচ্ছা, এখন আসো, তাহলে যেহেতু এই সূত্রটা কাজ করতেছে না, তাহলে বিজ্ঞানীরা কিছু স্টেপ নিল। যেহেতু এই সূত্র মেনে চলতেছে না, তাহলে তারা ধরে নিল যে লেফট সাইডের সাথে রাইট সাইডের মান সমান হবে যদি একটা বিশেষ ধ্রুবক ধরে নেওয়া হয়, একটা কনস্ট্যান্ট ধরে আমরা এডিট করব ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে আমরা সেই ইকুয়েশন কনস্ট্যান্টটাকে কি ধরছি জানো? পিভি ইকুয়াল টু জেড এন আর টি। যেহেতু লেফট সাইডের ভ্যালু রাইট সাইডের সমান হচ্ছে না, লেটস সে কোন একটা পিস ওয়াজ মিসিং, সামথিং ওয়াজ মিসিং। আমার কথা কি বুঝছো? সেই মিসিং জিনিসটাকে আবার আমরা ওইখানে লিখে দিছি, তাহলে এবার মিলতেছে ধরে নাও। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে, জান্নাত জানি কার আইডি খুঁজতেছে। আচ্ছা, আমি না বলতেছে আদর্শ গ্যাস বলে কি কিছুই নেই? তুই আমাকে বল আদর্শ ছাত্র বলে আসলে কিছু আছে কিনা। তুই পৃথিবীতে এমন একটা স্টুডেন্টকে খুঁজে বের করে দেখা, যাকে যতটুকু পড়তে বলবি অতটুকুই পড়বে, যতটুকু ঝাড়ি দিব, যতটুকু বকা দিব অতটুকুই শুনবে, সে বেশি ভয় পেয়ে অসুস্থ হয়ে যাবে না। এরকম কে আছে? আমার ফ্রেন্ড, আমি আইসে এক একজন, তোমরা যে কত আদর্শ এ তো আমি জানি, এ তো পৃথিবীর আর কেউ জানে না। প্রচন্ড আদর্শ, অশিক্ষিত দল। আমি নিজেও ছিলাম না, আমি নিজে ছিলাম এক গাউরা লোক। গাউরা বুঝো? স্যারদের সাথে প্রচুর বেয়াদবি করছি জীবনে। বেয়াদবি মানে কি, ওই সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ বলা হয় কার্ল ফ্রেডরিক গাউস, গাউসের মতো বেয়াদবি করতাম আর কি। মানে কিছু একটা বলছে, ওটা প্রমাণ না করালে মানি না, কি দেখাইতেছে এগুলা, মানে এগুলা করতাম আর কি, বুঝছো? সো আমি এত ভালো ছিলাম না। এখন ঘটনা হচ্ছে পিভি ইকুয়াল টু জেড এন আর টি, এইখানে যে জেডটাকে লেখা হয়েছে, এই জেডটার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে বাস্তব গ্যাসের, আচ্ছা এত কথা লাগবে না, এইটাকে বলা হচ্ছে বিচ্যুতি। ওই গ্যাসটার বিচ্যুতি, যে আদর্শ আচরণ থেকে কতখানি বিচ্যুত হয়েছে, ইংরেজিতে বলে ডিভিয়েশন। এর আরো একটা নাম হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। কেন সংকোচনশীলতার কথা বলতেছে সেটা বুঝবা একটু পরে। সংকোচনশীলতা গুণাঙ্ক, সংকোচনশীলতা গুণাঙ্ক, এটাকে আবার হাজারি স্যারের বইতে বলছে পেষণ গুণাঙ্ক। পেষণ বুঝো? পেষণ, পেষণ গুণাঙ্ক, ওই যে পিষে ফেলে না, বলে না, ওই যে বাংলা সিনেমায় দেখবা নায়ক ভিলেন রে থ্রেট দেয়, আয় তোরে ফিসি ফেলবো। হুম, পেষণ, এই জন্য নামটা হয়েছে হচ্ছে পেষণ গুণাঙ্ক। যাই হোক, সো ঘটনা হচ্ছে জেড। এই সুবাদে আরেকটা জিনিস একটু জেনে নাও, এটা আমরা অ্যামাগা বক্র দেখলে তারপরে বুঝতে পারবো। ওয়ান মাইনাস জেড এই জিনিসটা কি জানো? এটা হচ্ছে
বিচ্যুতির মাত্রা, বিচ্যুতি হচ্ছে জেড আর বিচ্যুতির মাত্রা হচ্ছে 1 মাইনাস জেড। সো 1 থেকে কেন মাইনাস করে জানবা, আস্তে আস্তে জানবা, আপাতত এইটুকু জানো আর কি। আচ্ছা এবার আসো বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেই, তারপরে জেড নিয়ে আরো কথা বলতেছি। কি বলছে, বাস্তব গ্যাস সমূহ যথাযথভাবে আদর্শ গ্যাসের সমীকরণ এটা মেনে চলে না। বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান, দেখছো দেখছো গ্যাসের গতিতত্ত্বে কিন্তু বলছিল গ্যাসের অণুগুলোর মধ্যে ধরে নিছিল যে কোন রকমের আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে। তুমি এইভাবে চিন্তা করো, শাহির ভাই আমাকে বলছিল ওরা পড়ার সময় শুধুই পড়ে, একজন আরেকজনের সাথে কথা বলে না। কিন্তু এখানে দেখো জান্নাত কিন্তু কার কার জানি আইডি খুঁজে বেড়াচ্ছে, ওই যে কার জানি আইডি আইডি দাও, তোমার ফেসবুক আইডি দাও, ওর ভালো লাগছে। সো ওদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করে, আমার কথা বুঝছো? কারো কারোর সাথে আকর্ষণ কাজ করে, 2 দিন পরে বলে না তোর গায়ে গন্ধ, অথচ কথা বলতেছে অনলাইনে, ওর গায়ের গন্ধ এই টের পাইতেছে। কি যে ভালোবাসা, এইটা তোমাদের আমি কিভাবে বুঝাবো, বুঝাইতেই পারবো না। সো বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করে, বুঝতে পারছস? আচ্ছা তারপরে কি বলতেছে, বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যদিও বুঝবা না এখন। অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল, অর্থাৎ এটাকে বলে ডেল্টা ই বাই ডেল্টা ভি ইন এ কনস্ট্যান্ট টেম্পারেচার নট ইকুয়াল টু জিরো। ডেল্টা ভি বাই ডেল্টা টি এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ নট ইকুয়াল টু জিরো। আচ্ছা পরে বুঝাবো এটার মানে কি, দেখি আস্তে আস্তে। তোমরা কি এখনো ডিফারেন্সিয়েশন করা শিখছো? ওইটা না শিখলে এটা বুঝবা না। ডিফারেন্সিয়েশন শিখছো? ফিজিক্সে শিখছো নাকি? তাও শেখো নাই? 2-1 জন শিখছে। আচ্ছা ডিফারেন্সিয়েশন না শিখলে এটা বুঝবা না আর কি, এটা আপাতত একটু হালকার উপর দিয়ে চালায় দাও, পরে শিখো আর কি। তারপরে বলতেছে নিম্নচাপ বা তার নিচের চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ মোটামুটি ভাবে প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এইটা কেন করে চলো এটা এখন একটু ব্যাখ্যা করে আসি। নিম্ন চাপে যাইতে হবে, লো টেম্পারেচার হাই, কি বলে, হাই টেম্পারেচার লো প্রেসার, এইটাতে গেলে কি হয় জানিস? আচ্ছা এখন ব্যাখ্যা না করি, আপাতত থাক, তোদেরকে ওই যে আমাগা বক্র দেখায় নেই, তারপরে বলবো আর কি। আচ্ছা বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর মধ্যেকার সংঘর্ষ স্থিতিস্থাপক হয় না। আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে গ্যাসের অণুগুলোর কি বলে সংঘর্ষ সম্পূর্ণরূপে ইলাস্টিক, 100% ইলাস্টিক, বাট বাস্তবের যে অণুগুলো তাদের ক্ষেত্রে 100% ইলাস্টিক হয় না আর কি, মানে বেশ কিছু এনার্জি লস হয়, এটা হচ্ছে কথা। তারপরে বলতেছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, এটা নট ইকুয়াল টু 1, মানে জেড এর ভ্যালু এটা হবে না। তোমরা তাহলে একটা কথা বলো তো আমাকে একটু, খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ প্রশ্ন, দেখি পারো কিনা। আমরা আদর্শ গ্যাসের জন্য কি সমীকরণ ধরছিলাম? আদর্শ গ্যাসের জন্য ধরছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু হচ্ছে তোমার এনআরটি। আর বাস্তবের গ্যাসের জন্য কি ধরছিলাম? বাস্তবের গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু জেড এনআরটি। এখানে তাহলে বলতো, অতএব আদর্শ গ্যাসের জেড কত বলেন তো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ প্রশ্ন। আদর্শ গ্যাসের জেড ইকুয়াল টু বলো কত? 0 না কিন্তু 1। এটাকে অনেকেই বোকার মতো মনে করে যে আদর্শ গ্যাস তো আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় না, যদি বিচ্যুত না হয় তাহলে তার বিচ্যুতির মান কি বলে 0। তা না, কিন্তু এর বিচ্যুতির মান অ্যাকচুয়ালি 1। কেন 1? কারণ এই সমীকরণটা কখন ওই আদর্শ সমীকরণের মতো হবে, যখন জেড এর ভ্যালুটা কত হবে 1 বসাবো আমরা। তো জেড এর ভ্যালু যদি 1 বসে তখনই কেবল পিভি ইকুয়াল টু এনআরটি ম্যাচ করে, আদারওয়াইজ করে না কিন্তু। বুঝিয়াছো? মানে বাস্তব গ্যাসের সমীকরণটা আদর্শের মতো হয়ে যাবে যদি তোমার জেড এর ভ্যালু 1 হয়, অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য অবশ্যই তোমার বলতে হবে যে জেড এর ভ্যালু হচ্ছে কত 1। ওকে আচ্ছা তাহলে কি বলছে দেখো, এইখান থেকে আমরা যদি সমীকরণটাকে একটু টানি তাহলে জেড ইকুয়াল টু কি থাকে, পিভি ডিভাইডেড বাই এনআরটি না। এখন জেড এর মান 1 হয় কার জন্য? 1 হয় হচ্ছে আদর্শের জন্য, তাহলে বাস্তবের জন্য নট ইকুয়াল টু 1 হবে। তোরা কি বুঝছস আমার কথা? বিচ্যুতির মাত্রা, আচ্ছা এইটাই বলছে আর কি, যে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড নট ইকুয়াল টু 1। গ্যাসের অণুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কার্যকরী হলেও অতি উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে এরা অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা তো আগেই বলছি, এই পয়েন্টের আগের একটা পয়েন্ট সেম ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এরা হচ্ছে যে বাস্তবের গ্যাসগুলো এরা হচ্ছে ভ্যান্ডার ওয়াল সমীকরণ মেনে চলে। সো হোয়াট ইজ দ্যাট ভ্যান্ডার ওয়াল? সেটা হচ্ছে এই যে সমীকরণটা এরকম আর কি, পিভি ইকুয়াল টু
সরি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। আর বানানটা কিন্তু এরকম না, ভ্যান্ডার না, এই যে ভ্যান্ডার লেখছে না, এইভাবে বানান লেখা যাবে না, লিখতে হবে কি জানো, এরকম ভ্যান ডার ওয়ালস, WAALS, ভ্যান ডার ওয়ালস, ভ্যান্ডার না, ভ্যান ডার, দুইটা আলাদা শব্দ, ভ্যান একটা, ডার একটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বন্ধু, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্য নিয়ে তো কথাবার্তা বললাম, তোমাদেরকে আমি একটু জেড নিয়ে কথাবার্তা বলি, যেটা নিয়ে পরীক্ষা আসে, বিচ্যুতির সমীকরণ এখানে লিখি আর কি, একটু দাঁড়াও। আচ্ছা এইখানে লিখি, ওকে। আদর্শ গ্যাসের জন্য আমরা কি ধরে নিছিলাম বলতো, আদর্শ গ্যাসের জন্য আমরা ধরছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, এটার নাম দাও 1 নম্বর সমীকরণ। এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবগুলোর আই দাও, আরো ভালো বুঝতে পারবা, আই আই দিলাম। আর আচ্ছা না, আই দিলে আবার বুঝবা না, দূর ঝামেলা, পিভি ইকুয়াল টু এনআরটি থাক, এনআরটি, যে ক্ষেত্রে জাস্ট ভলিউমটাকে জিরো দাও, ভলিউম জিরো বলতে বোঝাচ্ছি আইডিয়াল কন্ডিশনে তার ভলিউম কত হওয়ার কথা, আইডিয়ালি যদি গ্যাসটা হইতো তাহলে হচ্ছে তোমার মানে যে আয়তন হওয়ার কথা কোন একটা সার্টেন টেম্পারেচার প্রেসারে, ওই একই সংখ্যক মোলের যদি আমরা বাস্তবে একটা গ্যাস নেই এবং প্রেসারের ভ্যালুটা যদি সেম রাখি, তাহলে আমাকে একটু বলো তখন তার ভলিউম কি সেম পাওয়া যাবে? আনসার হচ্ছে না। বাস্তবে যে ভলিউমটা পাবো আমরা কোনো রিয়েল লাইফ গ্যাসের ক্ষেত্রে, তার ভলিউমটা ধরে নিলাম হচ্ছে আমরা ভি, এবং এটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটা কি ছিল তাহলে, জেড ছিল, যেহেতু বাস্তবের গ্যাস, ভালো করে লিখি জেড এন আর টি, এটা কাদের ক্ষেত্রে ছিল, এটা ছিল বাস্তবের গ্যাসের ক্ষেত্রে, এটাকে নাম দাও 2 নম্বর সমীকরণ। তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে 2কে 1 দিয়ে ভাগ করো, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করো, তাহলে কি আসে দেখো তো। তুমি একই আয়তনের গ্যাস কিন্তু নিছো তা না, তুমি একই তাপমাত্রা ও চাপে একই মোল সংখ্যার গ্যাস নিছো, নিয়ে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে আয়তন পাওয়ার কথা তার নাম হচ্ছে ভি নট, আর বাস্তবে যে আয়তনটা পাইছো সেটা হচ্ছে কি ভি। তাহলে আমরা কি বলতে পারবো দেখো তো, 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে সমীকরণের ডান পাশে থাকে হচ্ছে শুধুমাত্র জেড, জেড ইকুয়াল টু কি হয় জানো, ভি ডিভাইডেড বাই হচ্ছে ভি নট। এইটা হচ্ছে জেড এর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, যে জেড জিনিসটা আসলে কি, জেড জিনিসটা হচ্ছে একই চাপে, এই যে দুইটা গ্যাসের চাপের মান সমান দিছিলাম বলে কেটে গেছে, ও তাপমাত্রায়, টেম্পারেচারের মানও একই রাখছিলাম, একই চাপে ও তাপমাত্রায় সমমোল, সমমোল মানে বুঝছো তো, দুইটারই মোল সংখ্যা একই হওয়া লাগবে, সমমোল যে কোনো বাস্তব গ্যাসের আয়তন, যে কোনো বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তনের তুলনায় যত গুণ, এইটাই জেড বুঝায়, যে বাস্তবের ওই গ্যাসটা আদর্শ হচ্ছে কত টাইমস বড় অথবা ছোট হইতে পারে। তো তার মানে বুঝতে পারছো জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হইতে পারবে, জেড এর ভ্যালু লেস দ্যান 1 হইতে পারবে। তোমরা কি আমার কথা বুঝছো? আচ্ছা তাহলে দেখো একটা কথা কি তোমাদেরকে বলছি কিনা আমি জানি না, ব্যাপনের অঙ্ক করানোর সময় বলছি আর কি, যার সাপেক্ষে তুলনা করা হয় তাকে কোথায় রাখে বলো তো, যার সাপেক্ষে তুলনা করা হয় তাকে কি নিচে রাখে নাকি তাকে উপরে রাখে বলেন? সাদ আহমেদ বলতেছো নিচে, রাফি বললো আবার উপরে, ও ব্যাপন তো এখনো করাই নাই, সরি। তোমরা তাহলে জেনে নাও, যার সাপেক্ষে তুলনা করা হয় তাকে হচ্ছে নিচে রাখতে হয়, যার সাপেক্ষে তুলনা করব কম্পেয়ার করব তাকে হচ্ছে আমাদের নিচে রাখতে হয়। তাহলে কি আমরা বলতে পারি যে আদর্শ গ্যাসের তুলনায় ওই গ্যাসটা যতগুণ বেশি আয়তন দখল করে অথবা যতগুণ কম আয়তন দখল করে, সেই গুণক রাশিটা যে কত টাইমস কত গুণ, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, ওই গ্যাসের জেড। বুঝিয়াছো আমার কথা নাকি? আচ্ছা তাহলে আবারও বলছি, আদর্শ গ্যাস যদি আমরা নিতাম, ওই একই পরিমাণ মোল সংখ্যা দুইটা গ্যাসের নিবে, একটাতে আদর্শ গ্যাস থাকবে আর একটাতে বাস্তব গ্যাস থাকবে। তোরা এইভাবে চিন্তা কর, তুই এখানে একটা পাত্র নিছস গ্যাসের, এই একটা গ্যাসের পাত্র, এটা
পাশে আরেকটা গ্যাসের পাত্র আছে আমাদের, এই একটা গ্যাসের পাত্র, এই পাশে আরেকটা গ্যাসের পাত্র আছে। এখন ধরো এই তুমি ছোট হও না কেন, এই যে ছোট হয়েছে, ওকে। এই কিরে, ঘটনা কি তোর? তোর ক্লাস নাই এখন? না এই বাচ্চা কাচ্চা তোরে খুব মিস করে, তাল খাইতে চায়। তাল হ্যাঁ, তাল এখন মজুদ করতেছে, ওদের পিঠে উপর ফেলাবো। ও আচ্ছা আচ্ছা, ওই ওরা তাল দিয়ে আমরা কি বসালাম। পিঠা বানাইতে পারি না? কে? না, এটা স্পেশাল তাল, এটা শুধু পিঠে উপর পড়ে। ও, এটাতে পিঠা হয় না, এটাতে পিঠে পড়ে। পিঠে পড়ে, এই যে পিঠে পড়া পার্থক্য, মানে তাল। আকার আর একারের পার্থক্য। ও, তুই কি বাংলাও পড়ানো শুরু করছিস ইদানিং? শুরু করব। হিরণ মরে গেছে না বাইচা না, আছে? বাই চান্স। ও, তুই কি ভারপ্রাপ্ত বাংলা টিচার? সেটাই না, আমি দেখলাম যে হ্যাঁ এগুলো, এই বিচ্যুতি পড়াচ্ছ, এই জিনিসগুলো হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ছিল। এগুলা এগুলা এই যে গ্রাফটা ফাঁকাবো তখন তোকে লাগবে। ও ঠিক আমি একটা আছে। প্ল্যান করতেছি, কি? 24 ব্যাচ আর 25 ব্যাচকে একসাথে একটা আমরা ছোট একটা ইয়া দিব গ্রাফের উপরে, ওয়ার্কশপ টাইপ? ওয়ার্কশপ টাইপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা খুব কাজে লাগবে আর কি। হ্যাঁ, কাজে। মানে ওরা একটা অ্যাডভান্স জিনিস শিখতে পারবে, আর 24 ব্যাচ আরো অনেক ভালো ধরতে পারবে। কিন্তু ওরা এই জিনিসগুলো আগে থেকে দেখে রাখলে যেটা হবে যে মানে পরে অনেক ভালো করতে পারবে আর কি। এটা নিয়ে একটু গ্রুপে কথা বল, আমি আসি আর কি। ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। ছোট কয়েকটা ওয়ার্কশপ। হুম। হুম, এটা করা আচ্ছা, যায়। আমি যে জন্য আসলাম, মনে হলো যে এক ঢিলে হুম, দুই পাখি। হ্যাঁ হ্যাঁ, একটা হলো যে তোমার ক্লাস করতে আসলাম, আচ্ছা শিখতে আচ্ছা আসলাম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এগুলা দিয়ে তুই এখন আর কি করবি? না ভাই, ভালো লাগে, তাই? শিখতে ভালো এই লাগে। ভালো লাগাটা কি ওরা বোঝে? ওরা তো বুঝে না, ওরা ওরা তো মনে করে দুষ্ট। খালি পরীক্ষা, পরীক্ষা। পরীক্ষা দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। পরীক্ষা দিয়ে ফার্স্ট হইলাম না কেন, হ্যাঁ, ফার্স্ট হইলাম, এরপর গিয়ে চান্স পাইলাম না, কান্নাকাটি করলাম, লাড্ডু মারলাম। ঠিক আছে, তো আসলে শিখতে হবে। কারণ তুমি যদি বেসিকটা না বুঝতে পারো, তখন কিন্তু যে অ্যাডমিশনে যখন তোমার একদম ভিতর থেকে প্রশ্নটা করবে, তখন তুমি ধরতে পারবা না। ঠিক আছে। আচ্ছা, ওরা বলতেছে কেন মিস ইউ ভাইয়া? ও না, আমি লাস্ট ক্লাসটা আমার জায়গায় 9 নিছিলাম, ও আমি যে দাওয়াত আচ্ছা খেতে আচ্ছা, গেছিলাম, কিন্তু ওরা না জেনে। কিরে তুই দাওয়াত খাইতেছিস একা একা? ভাই আমি কি করবো, দাওয়াত এই করছে, শুক্রবার তুই আমার দাওয়াত খাওয়াবি, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি। হ্যাঁ, তুই খাবি মায়ের। ওকে, সো আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্র্যাকটিস বুক দিচ্ছি ওদের, হ্যাঁ, কিন্তু ওরা প্র্যাকটিস বুকটা ভয়ের চোটে সলভই করতেছে না। এই বেটা গরুর নাতি, সব তো করাই দিতেছি ক্লাসে, তোরা একটু উল্টা পাল্টা দেখ। হ্যাঁ। না পারলে গ্রুপে পোস্ট করবি, আলোচনা করবি, কোনো সমস্যা নাই তো। সো সেই প্র্যাকটিস বুকের মধ্যে কি কি থাকতেছে দেখো। সিকিউ থাকতেছে, যেখানে সিকিউ অর্ধেকটা, মানে ধরো 10টা সিকিউ সমাধান করা আছে, আর 10টা সিকিউ সমাধান নাই। ও জোস, মানে ইঞ্জিনিয়ারিং বইয়ের মতো না? ইঞ্জিনিয়ারিং আরে বইয়ের মতো। অস্থির আইডিয়া তো। আবার হ্যাঁ হলো যে ওই এমসিকিউ আছে, হ্যাঁ, সেটা বা অ্যানসার গুলো নিচে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, সো না পারলে মিলাই দেখতে মিলাই পারবে। দেখতে হ্যাঁ, পারবে। আর তবে আগে সেই আনসার দেখবা না, আগে চেষ্টা করবা। আগে নিজে হুম নিজে দাগানোর চেষ্টা হুম, করবা, এবং সেই সাথে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ওই বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসছে, জোস, আগেই তুমি দেখে রাখতে পারতেছো। আগে দেখে রাখতে হ্যাঁ, পারতেছে। তো সেইটা কোথায় আছে, সেটা হলো প্রতিটা চ্যাপ্টার শেষ হইলে লাস্ট যে ক্লাসটা থাকে, সেটা ক্লাস নোটের নিচেই ওই পিডিএফ সেকশনটা আছে। ও আচ্ছা, ভালো আইডিয়া তো। মানে সো তাহলে এর একটা একটু তাহলে ওরা হাঁটাহাঁটি করতে এখনো এই হবে। চ্যাপ্টার যেহেতু চলতেছে, এই চ্যাপ্টারটা এখনো পায় নাই। না, শেষ হইলে। আচ্ছা ওকে, সো চ্যাপ্টার শেষ হইলে তখন তুমি পায়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আর যদি তোমরা এই প্র্যাকটিস বুক সলভ না করো, হুম একে ফিটের উপর তাল ফালাবো কিন্তু। ওই তাল পিঠে পড়া মাত্র পিঠ বাস, গরম হয়ে ওখানে তালের বড়া হয়ে যাবে। বার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। টাটা, ওকে। হ্যাঁ, মেসেজ করতে বল। এই তুই শুধু বল রাইমের পাঞ্জাবিটা, মানে ভাইগনার পাঞ্জাবি ভাইগনা নিয়ে যাবে, বাকি জিনিস আমার বাসা নিয়ে আসতে। হ্যাঁ, অন করছো?
ওকে, সো দেখো যে কথাটা বলতেছিলাম যে একটা আদর্শ গ্যাস যদি হইতো তাহলে তার যে আয়তন হইতো সেটাকে ধরে নাও এই যে এইটা, ধরো আদর্শ গ্যাসটা হচ্ছে এইটা, তাহলে এই আয়তনটা হচ্ছে ভি নট, এখানে আমাদের আছে হচ্ছে আইডিয়াল গ্যাস। তো এইখানে যে প্রেসার দিছো এখানে একই প্রেসার দিবা, এখানে যে টেম্পারেচার দিছো এখানে একই টেম্পারেচার দিবা, এইখানের মধ্যে যত মোল গ্যাস আছে এখানেও তত মোলই যদি গ্যাস থাকে, এন মোল থাকার পরে না দেখা যায় গ্যাসগুলোর যে আয়তন হওয়ার কথা সেই আয়তন হচ্ছে না। তাহলে এর আয়তনটাকে ধরে নিলাম ভি নট আর এর আয়তনটাকে ধরে নিলাম আমরা ভি, তাহলে তোমার ওই গ্যাসটার জন্য জেড এর ভ্যালু হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি নট। অর্থাৎ আদর্শ গ্যাসের তুলনায় ওর আয়তন যত গুণ, এখন সেই জিনিসটা যে সবসময় বড়ই হইতে হবে এমন না, ওটা বড়ও হয়ে যেতে পারে আবার ছোটও হতে পারে। আমার কথা বুঝছস তো? আচ্ছা তাহলে এখন তোরা আমাকে একটু বল, দেখি আমি একটু পরের স্লাইডে যাই। এই যে জেড ইকুয়াল টু বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের আয়তন, ভি ডিভাইডেড বাই হচ্ছে ভি নট, সহজ কথা। এখন বলো তো আমাকে একটু, যদি কখনো কোনো সিচুয়েশনে আমরা এমন দেখি যে জেড ইজ গ্রেটার দ্যান 1, বলো তার মানে কি, ওটা কেমন ধরনের গ্যাস? ওই গ্যাসটা কি চাপে অতিরিক্ত ছোট হয়ে যায়, নাকি চাপ দিলেও সে ছোট হতে চায় না? কোনটা বলো? যে গ্যাসের জেড ইজ লেস দ্যান সরি গ্রেটার দ্যান 1 তাদের ক্ষেত্রে কি বড় নাকি ছোট? আনসার হচ্ছে ভাই বড়, কারণ এই যে বাস্তব গ্যাসের আয়তনটা বড় হয়ে থাকে, দ্যাটস ওয়াই জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কম সংকোচনশীল গ্যাস। এইগুলো কিন্তু অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। কম সংকোচনশীল গ্যাস, বুঝিয়াছো আমার কথা? ওই গ্যাসটাকে প্রেসার দিলেও সে ছোট হইতে চায় না, সে বড় হয়ে থাকে, তার ভলিউমটা বেশি হয়ে থাকে, বুঝছস? বাবারে গ্রাহামের ব্যাপন সূত্র পড়াই নাই জানি তো, পরে পড়াবো, এখন এই কথাটা বুঝছস কিনা তাই বল। আচ্ছা পিন্ট করার সুযোগ থাকলে ভালো হতো, পিন্ট পিন্ট, এই একটা ছাতার কথা বারবার বলছে, পিন্ট পিন্ট করা যাবে, ধৈর্য ধরে ছাতাটা পোলাটা, আরে প্রিন্ট করা যাবে বললাম তো, করা যাবে, তাও প্রিন্ট, এই ক্লাস নিব না কিন্তু এই আলতু ফালতু করলে মেজাজটা আবার খারাপ করে দিতেছে। আচ্ছা এবার আসো, এই কমেন্ট সব বন্ধ করে দিত। জেড যখন লেস দ্যান 1 হবে তখন কি হবে? এটা হবে হচ্ছে অধিক সংকোচনশীল গ্যাস, অর্থাৎ চাপ দিলে সহজে ছোট হয়ে যাবে। অধিক সংকোচন, আলোচনা শেষ আজকে, বেয়াদবি করলি কেন? অধিক সংকোচনশীল গ্যাস, ডান। আর যদি কখনো এমন দেখি যে তোমার কখনো যদি এমন দেখা যায় যে জেড ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে বোঝা গেল যে বাস্তব গ্যাস আসলে দুই প্রকার, একটা হচ্ছে অধিক সংকোচনশীল, চাপ দিলে বেশি ছোট হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত ভদ্র, একটু ঝাড়ি দিলে অনেক ভয় পেয়ে যায়, বাড়ি যায় 3টা হাসপাতালে বুকিং দেয় যে আমার সিট লাগবে, আমার গায়ে জ্বর আসছে, মরে যেতে পারি, বাবারে ঝাড়ি গায়ে মরে যেতেছি। ছোট হয়ে যায়, চাপ দিলে ঘ্যাচাত করে ছোট হয়ে যায়, যতখানি ছোট হবে বলে ভেবেছিলাম তার চেয়ে বেশি ছোট হয়ে যায়। আর আরেক ধরনের গ্যাস আছে যারা সহজে ছোট হতে চায় না, তাদেরকে আমরা বলবো কম সংকোচনশীল, অর্থাৎ চাপ দিলেও ছোট হতে চাচ্ছে না, তাদেরকে আমরা দেখবো জেড এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 1 থাকে। আর যারা জেড এর ভ্যালুটা লেস দ্যান 1 হয়ে যায় তাদেরকে বলবো অধিক সংকোচনশীল, চাপ দিলেই ছোট হয়ে যায়, ঠিক আছে? এই আর কি। আচ্ছা সো পিভি ইকুয়াল টু জেড এন আরটি আমরা ইউজ করব। এখন তোমরা একটু আমাকে বলো, আচ্ছা বলা লাগবে না আমি বলে দিচ্ছি, জেড এর একক কি? জেড এর কোনো একক নাই, জেড আসলে বোঝায় কত গুণ, কত টাইমস, দ্যাটস ইট, একক বিহীন। কেন? পিভি ইকুয়াল টু এনআরটি তো আগে এককটা ঠিক মতো ছিল তাই না? যখন পিভি ইকুয়াল টু এনআরটি ছিল তখন বাম পাশের আর ডান পাশের তো একক মিলতো, আমরা চেক করে করে বারবার দেখছি না কাটাকাটি করে। তো ওই সময় যেহেতু একক মিলতো, এখন তুমি জেড একটা এক্সট্রা ঢুকাইছো, তার মানে জেড এর কোনো একক থাকবে না। এটা নিয়ে অনেক সময় অনেক প্যাচ লাগে আর কি, যে জেড এর একক কি, জেড এর কোনো একক নাই। আচ্ছা এটাকে আমরা বলবো বাস্তব গ্যাসের বিচ্যুতির সমীকরণ। লুক এট দ্যাট পয়েন্ট, কি বলছে এটাকে? বিচ্যুতির সমীকরণ, বিচ্যুতির সমীকরণ, বিচ্যুতির সমীকরণ। পিভি ইকুয়াল টু জেড এন আর টি, এটা কিন্তু বাস্তব গ্যাস সমীকরণ না, বাস্তব গ্যাসের বিচ্যুতির সমীকরণ। বিচ্যুতি কতখানি হয়েছে সেটা বুঝায় দিন, ইকুয়েশন অফ ডিভিয়েশন। আচ্ছা লাস্টের দিকের কথা চলে আসতেছি, ওই যে কথাগুলো আমি এতক্ষণ মানে বুঝায় বলছি সেই কথাটাই এখানে লেখা আছে।
যখন v ইকুয়াল টু ভি নট অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তন অভিন্ন হয় তখন z ইকুয়াল টু 1 হবে, তার আগে হবে না। এই যে তখনই কেবল z ইকুয়াল টু 1 হবে। এই অবস্থায় গ্যাসটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অর্থাৎ ওই গ্যাসটা আদর্শ নাও হতে পারে, বাস্তবে পাওয়া কোনো একটা গ্যাস হতে পারে, কিন্তু ইট ইজ বিহেভিং অ্যাজ ইফ ইট ইজ অ্যান আইডিয়াল গ্যাস। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, যখন v ইজ গ্রেটার দ্যান ভি নট তখন z এর মান ডেফিনেটলি 1 হবে, কারণ z কি ছিল মনে আছে, z ছিল হচ্ছে তোমার v ডিভাইডেড বাই হচ্ছে ভি নট। সো v যদি বড় হয়, ভি নট যদি ছোট হয়, তাহলে তো এই মানটা কত 1 এর চেয়ে বড় আসে, তাহলে এটাকে আমরা বলবো কম সংকোচনশীল গ্যাস, ভলিউমটা বড় হয়ে আছে, ছোট হইতে চাচ্ছে না। আচ্ছা এই গ্যাসটাকে বলা হয়, এই যে এখানে খুব ভালো করে একটা কথা বলছে, ধনাত্মক বিচ্যুতি। বড় হয়ে থাকে যেহেতু গ্যাসটা, এই জন্য বলে ধনাত্মক। আর যখন ভি লেস দ্যান 1 হয় তখন বলা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। বুঝিয়াছো? ঋণাত্মক বিচ্যুতি মানেই হচ্ছে তোমার কি, ছোট হয়ে যায়, অর্থাৎ যতটুকু আয়তন হওয়ার কথা ছিল তার চেয়ে ছোট হয়ে যাচ্ছে, দ্যাটস আমরা বলতেছি ঋণাত্মক বিচ্যুতি, আর কিছু না আর কি। আমার মনে হয় আজকের টপিক এই পর্যন্তই। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ টুডেজ ক্লাস, থ্যাংক ইউ, টাটা।